বিধানসভা ভোট, তার আগে অমিত শাহ রাজ্যে এবং দলিত পরিবার এবং সংখ্যালঘু ভোট এইসব কাটানোর জন্য যে বাড়ি বাড়ি গিয়ে খাচ্ছে, এটা কি বলবেন? উনি বাংলায় এসে দলিত পরিবারের বাড়িতে খাচ্ছেন, ওনারই দল উত্তরপ্রদেশে দলিত বোনকে জ্বালাচ্ছে। তো এটা তো একটা অসাধারণ সমাপতন আর কি। বাংলার মানুষ তো গোটা বোকা নয়। দেখুন, যে জাতিটা গোটা দেশকে 5 নোবেল পুরস্কার দেয়, তাদেরকে যদি উনি বোকা ভাবেন খুব একটা ভালো হবে না। আর আমি একটাই কথা বলতে চাই, অমিত শাহবাবু বাংলার উন্নয়ন দেখতে চান? ওই যে আদিবাসী গ্রামে খেয়েছেন বাঁকুড়ার, ওই আদিবাসীরা বামফ্রন্টের সময় পিঁপড়ের ডিম খেয়ে থাকতো। আজকে সেই আদিবাসী বন্যা এতটাই সচ্ছল হতে পেরেছেন যে অমিত শাহের মতো একজন মানুষকে, যাকে তো কম খাওয়াতে হবে বলে আমার মনে হয় না, তো সেই মানুষকে 1500 কিলো টাকার পোস্ত খাওয়াচ্ছেন, তারই সরকারের দাম বাড়ানো আলু পেঁয়াজের তরকারি খাওয়াচ্ছেন, তারই সরকারের দাম বাড়ানো আদা দিয়ে তরকারি করছেন। তাহলে ভাবুন, যারা পিঁপড়ের ডিম খেতেন এক সময়, তারা আজকে পোস্ত খাওয়াচ্ছেন 1600 টাকা কিলো দামে। এই উন্নয়নটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাঁকুড়ায়। আর আমার বিশ্বাস উনি দক্ষিণেশ্বর মন্দিরেও গেছিলেন, উনি বোধহয় স্কাই ওয়াকের ওপর দিয়ে গেছিলেন। ওটাও একটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে হয় দেখেছেন। দেখে গিয়ে আশা করি বিজেপির নেতাদের অন্যান্য জায়গায় আইডিয়া দেবেন এরকম কাজ যেন করা যায়। এবং আরও একটা বিশ্বাস আমার, বিহারে প্রচার করে উনি বাংলায় এসছেন। বিহারের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, নীতিশ কুমার হয়তো হেরে যাবে 10 তারিখ, আপনারা ভোটে দেখবেন। তো সেই বিহারে প্রচার করতে গিয়ে ওনাকে দুলে দুলে গাড়িতে চলতে হয়েছে রাস্তাঘাটের জন্য। আশা করি আমাদের জঙ্গলমহল বা পশ্চিমবঙ্গ ঘুরে উনি সেই স্মৃতিটা ভুলতে পেরেছেন। তাই উনি এসছেন, উনি আবার আসুন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ জেতার পর তো আবার ওনাকেই স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে হবে, ফলে প্রশাসনিক রিলেশন থাকবে। 24-এ নয় উনি হেরে যাবেন, সেটা পরের কথা। তারপরে আবার 26 অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উনি আসুন, উনি এসে বাংলায় উন্নয়ন দেখে যান। এবং দয়া করে, আমার তো বিশ্বাস এটা উনি বাংলায় রাজনৈতিক কর্মসূচির জন্য আসেন না, উনি কিভাবে উন্নয়ন করতে হয় সেটা শেখার জন্য আসেন। এবং গিয়ে আবার বিজেপি নেতাদের ট্রেনিং দেন, দেখো এভাবে এভাবে কাজটা করো, বাংলায় দিদি করেছেন। তো আমরা স্বাগত জানাই, উনি আবার আসুন। আর যে বাড়িতেই খান না কেন, ওই খাওয়ানো অব্দি শেষ। তারপরে কিন্তু কালকে খবরে দেখেছেন তো, যে দলিত বাড়িতে গেছিলেন তিনি তার মনের কথাটাই অমিত শাহকে বলতে পারেননি, তার যে কি দাবি ছিল। এর আগে যে দলিত বাড়িতে গেছিলেন, তারা অমিত শাহ বাবুর কাছে একটা চাকরির দাবি করেছিলেন। খেয়ে দিয়ে ফিরে চলে গেলেন, বিজেপি নেতারা ফিরেও তাকাননি। 1 বছর পর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই বোনটাকে চাকরি তুলে দিয়েছে। তো বাংলার মানুষের সুখে দুঃখে বিপদে মমতা ব্যানার্জি। তো অমিত শাহ কি করবেন এসে? আসুন, অনেকে স্বাগত। দাদা, বিরোধীরা বলছে তাহলে কি অমিত শাহ যেখানে আসছে তারা দিদি কি বেছে বেছে সেই বাড়িগুলোকে চাকরি? না, আমি বলছি রোজ তো এরকম হাজার হাজার খবর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে দিদিকে বলো ফোন নাম্বার। ওর মাধ্যমে বহু লোক, কেউ চাকরির আবেদন করেন, কেউ ঘরের আবেদন করেন, কেউ বার্ধক্য ভাতার আবেদন করেন, বহু পূরণ করা হচ্ছে। এখন মিডিয়া যদি অমিত শাহ যে বাড়িতে গেছিল ওটাকে শুধু ফোকাস করে, আমাদের তো কিছু করার নেই। ওর সাথে হয়তো ওই দিন আরো 5 জন বাংলায় চাকরি পেয়েছেন, কিন্তু ফোকাস ওটা হচ্ছে কেন? কারণ উনিও আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অমিত শাহের কাছে। অমিত শাহ মেটাননি, মমতা ব্যানার্জি মিটিয়েছে। এটা অমিত শাহের বাড়ি যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যের যে একজন নেতৃত্ব শুভেন্দু অধিকারী বলছে লিফটেও নামেনি, সিঁড়িতে উঠিনি, কি বলবেন? ঠিকই তো, উনি তো লিফটে। তাহলে কি অন্য কোনো দলে যাচ্ছে? না, উনি কি বলেছেন অন্য দলে যাচ্ছেন? উনি আমাদের কোনো নেতৃত্বের বিরুদ্ধে কিছু বলেছেন? দেখুন, আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের স্টিয়ারিং কমিটির নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্যের কোর কমিটির সদস্য। সেই তিনি কোন দলে, মানে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন কিনা এটা বলার ধৃষ্টতা আমার নেই। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে রয়েছেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে রয়েছেন, এবং তিনি আমাদেরকে শাসন করার মতো জায়গায় দলে অবস্থান করেন, আমরা যারা এখানে কর্মীরা রয়েছি। ফলে আমাকে আপনি এই প্রশ্নটা করে আমাকে লজ্জায় ফেলছেন তিনি দলে আছেন কিনা। তিনি দলে আছেন, এবং শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় সবাই মিলেই দেখবেন বিজেপি আবার 200 গোল খাবে। দাদা, যেখানে দাঁড়িয়ে আজকে মিটিংটা করলেন সেখানে একটা মিমের উৎপাত হচ্ছে বা আব্বাস সিদ্দিকী, এটা নিয়ে ভাবনা চিন্তা কি আছে? দেখুন, আমাদের ভাবনা চিন্তা কিছু নেই। আপনি দ্বিতীয় যার নামটা বললেন তাকে আমি চিনি না, প্রথমটা চিনি, মিম বলে নাম শুনেছি একটা। দ্বিতীয় যার কথা বললেন জানি না, হতে পারে কারোর একটা পার্ট অর্গানাইজেশন। কিন্তু একটা কথা বলি, মিম যেখানে লড়াই করেছে সেখানে বিজেপির সুবিধা হয়েছে। আপনি বিহার ভোটে দেখুন, তেজস্বী যাদবের সাথে কিন্তু মিম লড়েনি, মিম আলাদা করে প্রার্থী দিয়েছে মায়াবতীর সঙ্গে। আর এই মায়াবতী বিজেপিকে রাজ্যসভায় সমর্থন করেছে, মায়াবতী বিজেপিকে রাজ্যসভায় সমর্থন করছে, সেই মিমের সাথে জোট বাজছে এখানে বলে বিহারে জেতার সুবিধা করে দিচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সর্বোচ্চ মিম আলাদা করে লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। বাংলাতেও তারা সেই চেষ্টাটা করবে, কিন্তু বারবার বলি কি, বাংলায় না অমিত শাহ সুবিধা করে দিতে পারবেন যদি বাঙালিকে বোকা ভাবেন, না এই মিম টিমের মতো পার্টি আর যাদের নাম টাম বললেন তারা সুবিধা করে দিতে পারবে। বাংলার মানুষ ভীষণ বুদ্ধিমান, তারা ভোট বাক্সে জবাবটা দেবে। 44টা প্রার্থী দেবে, কতটা প্রভাব পড়তে? 44 কেন, 444টা দিন না, একটা কেন্দ্রে 4টে করে প্রার্থী দিন বিভিন্ন নামে, কিছু যায় আসে না। দেখেন তো, আপনি ইভিএম মেশিনে যখন ভোট দিতে যান, মেন পার্টি তো বাংলায় 4টে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি। কিন্তু 16-17টা ক্যান্ডিডেট থাকে। দেখবেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি 4টে বোতামের পর 5 নম্বর থেকে 16 নম্বর অবধি প্রার্থীদের সিম্বল কী ছিল, আপনি বলতে পারবেন? পারবেন না। বাংলার মানুষের যারা ওইরকম ক্যান্ডিডেট হয় তাদের ওভাবেই ভুলে যাবেন আগামী দিনে। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো আছেন, এবং কেউ, সে অমিত শাহ বলুন, মিম বলুন, কেউ কিছু করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিধির বিধান, তৃতীয়বারের জন্য তার ক্ষমতায় আসা স্পষ্ট। থ্যাংক ইউ।
আগে